আসসালামু আলাইকুম। অ্যাভেঞ্চারার্স অফ মেডিকেল অ্যাডমিশন গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান নবীন। আজকের এই অ্যাডমিশন আড্ডা প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকের এই নতুন অনুষ্ঠানে নতুন অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে চান্স পাওয়া একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট জান্নাতুল ফেরদৌস, যে 73.5 পেয়ে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 5 মার্ক কেটে 268.5 পেয়েছে এবং সে কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো আমরা তার গল্প শুনবো, সে কিভাবে 5 মার্ক কেটে চান্স পেলো, কি কি টেকনিক ফলো করেছে এবং তার যে মানসিক অবস্থা সেটা কিভাবে সে উন্নতি করেছে। সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো আমরা জান্নাতুনের কাছে চলে যাই। জান্নাতুন, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি ভাইয়া। আচ্ছা, কেমন আছো তুমি? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমেই তোমার সাথে কথা বলবো যে ফার্স্ট টাইমে তুমি তো চান্স পাও নাই। তো ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার দুইটা গুরুত্বপূর্ণ ভুল নিয়ে কথা বলবে, যে এই দুইটা কারণে তুমি ফার্স্ট টাইমে চান্স পাও নাই। ফার্স্ট টাইমে প্রথমত আমার শর্ট সিলেবাস ভালো মতো কমপ্লিট ছিল না, এবং বাইরের সিলেবাসটা আমার টোটালি পড়া ছিল না। এটা হচ্ছে একটা বড় কারণ। আর হচ্ছে 2.5 মাসের মধ্যে ওই পড়াটুকু, আমার যতটুকু পড়া সিলেবাস ভুক্ত, সেটা যাই পারতাম আমি সেটাও ভালো মতো কভার করতে পারিনি। ইংলিশ জিকে এইসব আমার কভার হয়েছিল না। আচ্ছা, তাহলে পড়াশোনা কাভার হয়নি, ঠিক মতো গোছানো ছিল না। এখন আমরা আসি যে তুমি একটু তোমার এইচএসসি এবং এসএসসি লাইফের কিছু ঘটনা বলো, যে তুমি আসলে কোথা থেকে পড়াশোনা করছো আর এইচএসসি লাইফে তোমার, হ্যাঁ, কি হয়েছিল, আসলে পড়াশোনা না গোছানোর কারণ কি ছিল? এসএসসি আমি দিয়েছি ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে টাঙ্গাইলে, এবং এইচএসসি দিয়েছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে। আর এইচএসসি তে আমার পড়াশোনায় সমস্যা হয়, কারণ আমি যখন কলেজে উঠি তখন করোনা শুরু হয়ে যায়। ওই সময় করোনা লকডাউন দিয়ে দেয় আমার এসএসসি পরীক্ষার পর। এবং পারিবারিক ভাবে আমার ছোট ভাই হয়, এজন্য সবাই ব্যস্ত ছিল। তাই ওই সময়টা প্রায় 9-10 মাসের মতো আমি পড়াশোনা থেকে টোটালি বাইরে ছিলাম। করোনার কারণে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। এজন্য দেখা গেছে আমার সহপাঠী যারা, তারা আমার থেকে অনেক এগিয়ে গেছে। তারা আচ্ছা। আমার থেকে 1 বছর অ্যাডভান্স ছিল। এবং আমার দেখা গেছে আমার প্রিপারেশনটা, এইচএসসি প্রিপারেশনটা 2 বছরের প্রিপারেশন 1 বছরে নিতে হয়, এই কারণে পড়াশোনায় একটা বড় গ্যাপ রয়ে গেছে। দেখা গেছে আমি সবই মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করতাম, কিন্তু রিভাইজটা আমার অন্যদের তুলনায় খুবই কম ছিল, কারণ আমি অল্প সময়ে প্রিপারেশনটা নিয়েছি। এই কারণে আমার পড়ালেখায় আমি গ্যাপ না দিতে চাইলেও পরিস্থিতির শিকার হয়ে আমার গ্যাপ হয়ে গিয়েছিল। এই জন্য পরে ওই 2.5 মাসটা আমার জন্য এনাফ ছিল না। আর কিছুটা দিন আমি হাতে পেলে হয়তো অন্য কিছু হতো তখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই তোমাদের এই সময় যে সমস্যাটা, সেটা ম্যাক্সিমামের এরকম, যে করোনার কারণে আসলে তারা পড়ালেখা বুঝে উঠতে পারে নাই, পরে দেখে যে অবস্থা হুম। খারাপ। তারপর তারা কষ্ট মষ্ট করে প্লাসটা আনার চেষ্টা করছে। তারপরে অ্যাডমিশনে এসে শর্ট সিলেবাস, হ্যাঁ। ফুল সিলেবাসের অংশগুলো পড়তে পারে নাই, এই কারণে আসলে হয় নাই। তো আচ্ছা, আমরা এখন যাই যে আসলে তুমি হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ। টাইমে চান্স পাইলা না, ফার্স্ট টাইমে তোমার ল্যাকিংস অনেক বেশি। এখন তুমি সেকেন্ড টাইম দিবা। তো এর আগে তুমি ভার্সিটি কোনো ট্রাই করছো কিনা? জি ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি ভাইয়া, আরেকবার একটু বলবেন, কথা আটকে আচ্ছা, গিয়েছিল। তুমি ফার্স্ট টাইমে চান্স পাও নাই মেডিকেলে, এরপর তুমি কি কোনো ভার্সিটি এডমিশন নিছো বা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলে? কোনো ভার্সিটিতে এক্সাম দিয়েছিলে? ভার্সিটির অ্যাডমিশন বলতে আমি মূলত মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, যে আমি মেডিকেলেই পড়বো, এটাই আমার ইচ্ছা ছিল। এই জন্য আমি ভার্সিটির দিকে আর মাথা দিইনি, আমি ভার্সিটির এক্সামই দিতে চাইনি। তো গুচ্ছ এক্সাম দিয়েছিলাম, হয়েছিল, বাট আমি ভর্তি হইনি যেহেতু আমি মেডিকেলেই পড়বো। এজন্য আচ্ছা। আমি আচ্ছা, ঠিক আছে, তুমি গুচ্ছ দিছিলা, তারপরে আর ওখানে ভর্তি হও নাই। তো এখন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছো এবং তোমার পড়ায় অনেক ল্যাকিংস। তো তুমি প্রথমে যে অবস্থাটা ছিল তোমার, কিভাবে এই প্রথমের পড়াশোনাটা তুমি করছো? প্রথম দিকে তুমি যে স্টার্ট করে যে ভাইয়া আমার এতগুলা বাকি, এতগুলা করব, কিভাবে আমি করব, এই প্ল্যানটা তুমি কিভাবে নিছো? কিভাবে সেকেন্ড টাইমে কিভাবে পড়বো সেই প্ল্যানটা।
সেকেন্ড সেকেন্ড টাইমে টাইম তুমি তোমার পড়াশোনা শুরু করলে কিভাবে? আমার তো অনেকগুলো বাকি, আমার তো অনেক পড়াশোনা বাকি, শর্ট সিলেবাস বাকি, শর্ট সিলেবাসের বাইরে বাকি। তো আমি যে শুরুটা করলাম, এটা কয় মাস পর শুরু করলে? বা তুমি ওই যে একটা শুরু করতে কিন্তু সময় লাগে, এই শুরুটা তুমি আসলে কিভাবে করছো? শুরু করাটা আমার জন্য খুব কষ্টের ছিল, কারণ চান্স না পাওয়াতে আমি খুবই ভেঙে পড়েছিলাম। ওই রকম ভাবে আমি জীবনেও কখনো ভেঙে পড়িনি। এতটাই ভেঙে পড়েছিলাম যে আমি 3 মাস পর্যন্ত মানে মানসিক ভাবেই অসুস্থ ছিলাম। মানসিক ভাবে আমি আমার সাপোর্ট লাগছে আমার ফ্যামিলির, আমাকে অনেক বুঝিয়েছে, তারপরেও কোনোভাবেই আমি পড়াশোনার বইয়ের কাছে যেতে পারতাম না, বই দেখলেই কান্না পেত। তো তখন আপনাদের সাথে, এর আগেও আপনাদের গ্রুপটা আমার চেনা ছিল, এবং একবার ফেসবুক স্ক্রল করে আপনার একটা ভিডিও দেখতে পাই যে সেকেন্ড টাইমার, সিরিয়াস সেকেন্ড টাইমার চয়েস করা হবে, এবং সে নিয়ে আপনি সেশন করেছিলেন 3 সপ্তাহের। তো তখন ভাবলাম যে আমি এখানে জয়েন করে দেখি। পরে ওইখানে আমি জয়েন করলাম, তো আপনার হাত ধরেই হিসেবে আমার সেকেন্ড টাইমে নতুন করে শুরু করাটা হয়। যে আপনার যে কথাগুলো ছিল যে সেকেন্ড টাইমার মানে যে হবে না তা না, সেকেন্ড টাইম মানেও তোমার হাতে এখন একটা সুযোগ আছে, শেষ একটা সুযোগ যদি থাকে তাহলে সেটাকে কেন আমরা কাজে লাগাবো না। এই কথাটার কারণে দেখা গেছে আপনার যে উৎসাহের কারণে আমি নতুন ভাবে শুরু করার একটা মনোবল পাই, এবং সেই মনোবলেই আমি আমার নতুন করে জার্নিটা শুরু করি। ওই ট্রেনিং সেশনে আমরা 3 সপ্তাহে প্রচুর পরিমাণ তোমাদের পড়াশোনা করা হয়েছে। 3 সপ্তাহে জি 21টা ভাইয়া। দিন সকাল সকাল পড়াশোনা করানো, তারপরে লাইভ কুইজ এক্সাম নেওয়া, মানে অনেক হুম কিছু হুম। করে তোমার মধ্যে একটা। সকালে সকালে 6টার দিকে আপনি ক্লাস করাতেন, তারপরে সেটার উপর আপনি রাতে এক্সাম নিতেন, এক্সামের পর আবার লাইভ কুইজ নিতেন, মানে একটা দিনে 3বার একটা পড়া হচ্ছে। তো সেই হিসেবে একটা পড়া যদি একটা দিনে 3বার কমপ্লিট হয়ে যায় তার আর কি বাকি থাকে। এইভাবে যখন 3 সপ্তাহ আমি কন্টিনিউ করতে পেরেছি, তখন আমি মনে মনে একটা মনোবল পাই যে আমি যেহেতু এখন পড়তে পারছি, আমি যখন ভাইয়ার কথায় উৎসাহ পেয়ে পড়াটা শুরু করতে পারছি, তাহলে দেখি আমি সামনে আরো এগিয়েও যেতে পারি যদি এইভাবেই পড়তে থাকি। এই আশাটা নিয়েই আর কি এগিয়ে যাওয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করছে। বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে ক্লাস করে এটা আসলে অনলাইনে বোঝা মুশকিল, তার মধ্যে যে তুমি টিকে জি। গেছো সেটা আসলেই আল্লাহ তাআলার একটা রহমত তোমার প্রতি। তো এরপর আমরা চলে যাই যে ভাইয়া তুমি শুরু করলে, বিসমিল্লাহ বলে শুরু করলে, তো এখনো তো তোমার মানে শর্টের অনেক কিছু বাকি মনে হচ্ছে, ফুলের অনেক কিছু বাকি মনে হচ্ছে। যে এটা যখন শুরু করে ফেললে, তারপরে তুমি হুম। কিভাবে প্ল্যানিংটা করলে যে সেকেন্ড টাইমে আমি এখন কিভাবে কোন অধ্যায়গুলো কিভাবে পড়বো, এরকম কোনো তুমি প্ল্যান করছো কিনা? এর জন্য এটা কিভাবে সাজাবো এটা আমার তখন মাথায় ছিল না, বাট আপনাদের যে রুটিন সিস্টেমটা ছিল ওটা দেখে ভাইয়া আমার টেনশন অর্ধেক কমে গেছে। যে আপনি শর্ট সিলেবাস গুলো প্রত্যেকদিন একটা চ্যাপ্টার, সেটা ছোট হোক বা বড় হোক, এমনকি আহ, কোষ বিভাজনের মতো চ্যাপ্টার সেটাও আপনি একদিনে একটাই রেখেছিলেন। তার মানে এত ইজি ভাবে আপনি রুটিনটা সাজিয়েছিলেন, এই কারণে সেটা পড়া খুবই সহজ হয়ে গিয়েছিল। প্রথম আম, আপনি টোটাল অনেকগুলো এক্সাম নিয়েছিলেন, এর মধ্যে শর্ট সিলেবাসের এক্সাম গুলো আগে নিয়েছিলেন এবং ফুল সিলেবাসের গুলো লাস্টের দিকে নিয়েছিলেন। তো দেখা গেল আমি শর্ট সিলেবাস গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যখন গেলাম, আমার শর্ট সিলেবাসের রিভাইজটা সুন্দরভাবে হয়ে গেল। তারপরে লং সিলেবাসটা আমি আপনার এক্সামের সাথে, ওইটা একটু কষ্ট হয়েছে যেহেতু লং সিলেবাস, বাট ওইটাও আমি চেষ্টা করতাম যে আমার যেহেতু একদিনে একটা চ্যাপ্টার আমি সেভাবে পড়তে পারি। কিন্তু একটা বিষয় ছিল যে আপনি জৈব যৌগের মতো চ্যাপ্টার সেটাও 4-5টা ক্লাস রেখে 4-5টা ভাগে এক্সাম নিয়েছিলেন, এই জন্য জৈব যৌগের মতো একটা চ্যাপ্টার পড়তেও আমার কষ্ট হয়নি। আচ্ছা, তার মানে আমাদের যে আমার নর্মালি যে প্ল্যানটা থাকে, যে সকল স্টুডেন্টরা কোচিং এ একসাথে 3-4টা অধ্যায় এবং সাথে ইংলিশ জিকের যে একটা চাপ, এই চাপটা ম্যাক্সিমাম হুম স্টুডেন্ট নিতে পারে না। কিন্তু তারা যদি এখান হুম। থেকে বের হয়ে এসে একটা একটা করে অধ্যায়ে যায় এবং রসায়নের ক্ষেত্রে হাফ হ্যাঁ। অধ্যায় পড়ার সুযোগ পায়, তাহলে এই পড়াশোনাগুলো উঠাই হুম দেওয়া হুম। যায়। আর যদি একসাথে অনেকগুলো অধ্যায়ের পড়াশোনা, তার ক্যাপাবিলিটি না থাকে, তার অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে আসলে আবারও সে ডিপ্রেশনে চলে যাবে। হ্যাঁ, আবার ডিপ্রেসড হয়ে যায়। আরেকটা জিনিস, আপনি আপনার আর কি জিকে এবং ইংলিশ একদিনে রাখেননি। একদিন ইংলিশ একদিন জিকে ছিল, এই জন্য একদিনে চাপ নিয়ে ইংলিশ জিকে দুটোই পড়তে হয়নি। দেখা গেছে একদিন ইংলিশ পড়লাম তো একদিন জিকে পড়লাম, এই জন্য খুবই পাতলা পাতলা ভাবে পড়া হয়েছে এবং পড়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, তার মানে
রুটিনে যে যে একটা ভয় থাকে, সেই ভয়টা মনে হচ্ছে যে আমার জন্যই ভাই একটা হোম টিউটরের মতো পড়া রুটিন করে দিছে। আমি ছোট হ্যাঁ থেকে হ্যাঁ, মানে করে আপনি আমি একদম সব গুছিয়ে দিয়েছিলেন, মানে সব গোছানো ছিল, আমার কোনো চিন্তাই করতে হয় না। আমার শুধু এটুকুই কাজ ছিল যে রুটিনটা যেমন আছে, যে চ্যাপ্টারটা আছে, যে টপিকটা আছে সেটা পড়ে নি। এমনকি আপনি ইংলিশ দিকের জন্য আলাদা পিডিএফও দিয়ে দিয়েছিলেন, যে মেইন আমি যে বই পড়ছি সেটা বাদেও যাতে ইনফরমেশন আমি পাই সেজন্য আপনি পিডিএফও প্রোভাইড করেছেন আমাদের, রয়্যাল গাইডের পিডিএফ, তারপরে MP3, ইংলিশের জন্য একটা বই। তো ইংলিশ ফর ওইগুলো আমার কম্পিটিটিভ জন্য এক্সাম খুবই এগুলো আমরা হেল্পফুল ছিল। দিচ্ছি। যে ভাইয়া তুমি যদি তোমার কাছে অ্যাপেক্স থাকুক, মাস্টার থাকুক, রেটিনা ডাইজেস্ট থাকুক, যাই থাকুক না কেন, তুমি এটা হলেও অন্তত পড়ে আসতে পারবে। হুম আচ্ছা হুম যাই হুম। হোক, তো আল্লাহ তাআলা খুবই ভালো রাখছেন যে তোমার একেবারে পুরো সিস্টেমটা, তুমি হয়তো নিজে থেকে তোমার রুটিনটা আমি দিয়ে দিতাম যে এবার তুমি করো বাবা, কিন্তু দেখা যাবে যে তুমি 2 দিন করে আর 3 দিনের দিন করতেছো না, কিন্তু হ্যাঁ যখন হ্যাঁ তুমি হ্যাঁ। একটা ব্যাচের মধ্যে চলে আসতেছো তখন আসলে তোমার আর কষ্টটা হচ্ছে না। এবং হ্যাঁ ব্যাচের হ্যাঁ, সম্মানী বা ফি এটাও কিন্তু আমরা যথেষ্ট খুবই সাধ্যের কম মধ্যে ছিল। প্রচুর, মানে এত সুন্দর একটা রুটিন, এত লং একটা সার্ভিস যে এত অল্প ফিতে হয় আমি এটা ভাবতেও পারিনি। অ্যান্ড ফিটা দেখে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা কি এমনি দিয়েছে কিনা, পরে যখন কথা হলো আপনার সাথে তখন বুঝতে পারলাম যে আসলে আপনি উদ্যোগটাই এইভাবে নিয়েছেন যাতে আহ, যার কাছে টাকা নেই, যে স্টুডেন্ট সমস্যায় আছে, সেও যেন ব্যাচটা কন্টিনিউ করতে পারে, এই জন্য আপনি হেল্প করেছেন। এমনকি এমনও স্টুডেন্ট ছিল যাদের ওই সময়টা দেওয়ার মতো আর আহ, সমস্যা হতো দিতে, আপনি তাদের ক্ষেত্রে ওটা ভেঙে ভেঙে নিয়েছেন, মানে তাদের হাফ নিয়েছেন আগে, পরে কন্টিনিউ করার পরে সেই সুযোগ সুবিধা মতো পরে দিয়েছে। এই সুযোগটাও আপনি করে দিয়েছিলেন, যেটা খুবই ভালো ছিল। যদি কারো ইচ্ছা থাকে যে আমি সেকেন্ড টাইমে চান্স পেতে চাই, টাকা যাতে তার জন্য সমস্যা না হয়, এটাই ছিল নিয়ত আমার। তো যাই হোক, হুম। আমরা এখন চলে যাব টাকা একেবারে। যেন প্রিপারেশনের বাধা না হয়ে দাঁড়ায়। তো এখন এই আমরা উদ্যোগটা চলে খুবই যাব। সুন্দর ছিল ভাইয়া। আচ্ছা, এটা এবারও থাকবে, এবারও আছে। এবার একেবারে আমি তোমাদের তো এটা 3 মাসের পর একটা তোমাদের গ্যাপ ছিল যে 3 মাস আমি তোমাদের পড়াই দিব, তারপরে তোমরা পড়ো। এবার আমি ফুল একেবারেই এক্সাম ব্যাচ আনছি, যেখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা যেমন এটা শেষ করে তোমরা তোমাদের মতো পড়ছো, এখানে আর কোনো সুযোগ দেই নেই। আমি ওদেরকে 4 বার রিভিশন দেওয়াবো আমার কাছ থেকে। এবার যে ভর্তি হবে তাকে আর কোনো মাশাল্লাহ। ছাড়াছাড়ি নেই, একেবারেই চান্স পেয়ে তারপর এখান থেকে বের হবে, এরকম একটা যদি আল্লাহ আর তার মানে। ভাইয়া আরেকটা জিনিস, আমি ডিএমসি হান্টার ব্যাচ ছাড়াও কিন্তু আপনাদের ইংলিশ জিকে ব্যাচেও পড়েছি, আচ্ছা, সেটাতেও কিন্তু আমি ছিলাম ফার্স্ট টু লাস্ট। ইংলিশ জিকে মানে ডিএমসি হান্টার ব্যাচে ইংলিশ জিকে ছিল সাথে, তো ইংলিশ জিকের যাতে আলাদা আরেকটা প্রিপারেশন হয়ে যায়, আরেকটা রিভিশন হয়ে যায়, আর ডিটেইল হয়, ক্লাস সহ এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম। এবং সেখানে আপনি আপনি এক একটা ক্লাসে খুবই ছোট ছোট বিষয়গুলো পড়িয়েছেন, মানে লেটার থেকে শুরু করে পড়ানো শুরু করেছেন, লেটার, সিলেবল, দেন ওয়ার্ড, এইভাবে পড়ানো শুরু করেছেন। মানে কোন স্টুডেন্ট যদি গ্রামারের গও না জানে, আপনার ক্লাস করে সেটাও জেনে যাবে, সবই জেনে যাবে। এই বিষয়টা খুবই খুবই ভালো লেগেছিল, এমনকি যত সমস্যা ছিল সব ক্লিয়ার হয়ে গিয়েছিল। এক্ষেত্রে কথা আসলে এদিকে গেলে আমরা যেটা বুঝি যে আমি আসলে চাইছি যে একটা স্টুডেন্ট তার যদি পড়াশোনা না হয় তাহলে তাকে পড়াশোনা করানোর জন্য এক্সাম ব্যাচটা আছে। তার তো টাকা এখন 18-20 হাজার টাকা দেশে ভর্তি হতে পারবে না, তাহলে এক্সাম ব্যাচটা তার একটা সব অধ্যায় পড়ার একটা সুযোগ। আর ইংলিশ আর জিকের কারণে এটা আসলে আমি অনেক কষ্ট থেকে পড়াই, যে আমার 20টা স্টুডেন্ট ইংলিশ আর জিকের কারণে প্রথম যখন ব্যাচ ছিল তখন চান্স পাইনি, ওর পর থেকে আমি ইংলিশ জিকে দেখি তো কি আছে, কি পড়ানো যায়, তারপর থেকে পড়াই। এবং ইংলিশ আর জিকের ব্যাচ সব সময় আমার সকালবেলা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে ভোরে ছিল। এখানে কোনো মাপ নাই, তুমি যদি আসলে ইংলিশ জিকে পড়তে চাও তাহলে সকালবেলা পড়তে হবে। এবং আমি প্রথমে ইংলিশ পড়াই দিতাম, জিকে পড়াইতাম না। হ্যাঁ, যে আচ্ছা জিকে তো এটা পারে পোলাপান। পরে দেখলাম যে তারা জিকে কোন লাইনটা পড়বো কোন লাইন পড়বো না এটাও বুঝে না। হ্যাঁ হ্যাঁ। তখন একই ক্লাসে আমাকে ইংলিশ পড়াইতে হতো, এরপরে আমি জিকে দাগাই দিতাম যে এইভাবে এইভাবে এই লাইনগুলো পড়বাই। এরপরে আবার মুখস্থ অংশ দিছি স্টুডেন্টকে যে তোমরা এটা পড়ে নিও, ওটাও পড়বে হুম না। হুম। কারণ ওই মুখস্থ অংশ আর এক ভাগে রেখে 3টা ভাগে একটা ক্লাসকে ভাগ করে করে হ্যাঁ করে হ্যাঁ, করে পড়ানো ফ্ল্যাশ হয়েছে। কার্ড ছিল, ডে টু ডে ফ্ল্যাশ কার্ড ছিল, যে প্রত্যেকদিন দুটো করে ওয়ার্ড, দুটো করে সেন্টেন্স, দুটো করে সিনোনিম অ্যান্টোনিম ছিল, যে কারণে সবগুলো আলাদা আলাদা ভাবে একসাথে জড়ো করে পড়তে হয়নি, ওই একটু একটু করে দেখা গেছে ডে বাই ডে হয়ে গেছে, আলাদাভাবে চাপ নিতে হয়নি। এই বিষয়টা খুবই হালকা করে দিয়েছিল ইংলিশের ভারটা।
এর সাথে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ক্লাসের সাথে এক্সাম নেওয়া, এবং এক্সাম সেটা 15-20 মার্ক করে না, একেবারে 50 মার্কের। এটা করতে হ্যাঁ। আমার বহুত কষ্ট হয়েছে। একবারে টোটাল নিউ কোশ্চেন আমাকে বানাইতে হয়েছে তোমাদের জন্য, পুরো ব্যাচটা। তোমাদের ওই জিকে ইংলিশ ব্যাচের জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ, কেননা আমার মায়ের অপারেশন ছিল। আমি যেই টাকাটা আমি ওইখান থেকে ব্যয় করতে পারছিলাম, যে ভাই এই ইংলিশ আর জিকে ব্যাচের স্টুডেন্টের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে যে তাদের যে আয়টা হয়েছিল আমার এখান থেকে আমি আমার মায়ের অপারেশনের জন্য খরচ করছি। আবার 1 সপ্তাহ আমি অফ নিছিলাম, তোমরা সেই 1 সপ্তাহ অফ ছিল। তো এই জন্য তুমি আমার কালকে জিজ্ঞেস করছিলে যে ভাই আপনার মায়ের কি খবর, তখন আমি বুঝতে পারছি যে এই খবরটা শুধু জি আমাদের এই ভাইয়া। ইংলিশ ব্যাচের স্টুডেন্টরাই জানবে। তো আচ্ছা জি ঠিক ভাইয়া, আছে। ওই সময়টা আপনার আপনি মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন, তারপরেও আপনি আমাদের ক্লাস নিয়েছেন, আপনি আপনার দায়িত্ব থেকে সরে যাননি। সত্যি খুবই শ্রদ্ধা হয় এই বিষয়টা মনে পড়লে। না, আমার এটা আমার জীবনের একটা খুব মানে খুবই খুবই একটা কঠিন একটা স্মরণীয় সময়। ঘটনা। যে ভাই আমার মায়ের খুব খারাপ অবস্থা ছিল ওই সময়, একেবারে শকে চলে গেছিল আমার মা, মরার মতো অবস্থা। সেখান থেকে আল্লাহ তাআলা যে বাঁচাই দিছে। বহুত যারা আমার মারে ব্লাড দিছে, যে ডাক্তাররা দেখছে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমিও যাতে ভালোভাবে এগুলা সামনে যাতে এই প্রতিদানগুলো দিতে পারি তার তৌফিক দান করুক। আচ্ছা, চলো জান্নাতুন, আমরা এখন একটু বিষয় ভিত্তিক আলোচনা শুরু করি। আমরা জি মোটামুটি ভাই। আমাদের কথাবার্তা বলতে গেলে এগুলো চলে আসছে। এবার আমরা চলে যাব বায়োলজি প্রিপারেশন নিয়ে, যে বায়োলজিতে জি। আমরা কিভাবে প্রিপারেশন, তুমি সেকেন্ড টাইমে বায়োলজিটাকে গোছালা কিভাবে? হুম। বায়োলজির ক্ষেত্রে আমি বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই মেইনলি ফলো করি, এবং এছাড়াও মাজেদা ম্যামের বই, আজিবুর স্যারের বই, এই বইয়ের যে এক্সট্রা ইনফরমেশন গুলো সেগুলো বিভিন্ন ডাইজেস্ট বা অন্যান্য আম, আলাদা প্র্যাকটিস বুক থেকে কালেক্ট করে আমি পড়তাম আর এমসিকিউ সলভ করতাম। দেখা গেল যেত যে সব ইনফরমেশন মোটামুটি সেমই থাকে, কিছু কিছু ইনফরমেশন থাকে এক্সট্রা থাকে কিছু বইয়ে, সেটা আর কি আলাদাভাবে ফুল একটা বই পড়া তো সম্ভব না, একটা বইকে মেইন রেখে অন্যান্য বই থেকে এক্সট্রা ইনফরমেশনটা নিয়ে মেইন বইয়ের পাশে লিখে রাখলে বা স্টিকি নোট দিয়ে লিখে রাখলে হয় কি সম্পূর্ণ পড়াটা এক বইয়ের মধ্যেই এসে যায়। এতে করে পড়াটা কমপ্লিট করতে আর বেশি সময় লাগে না, বেশি কষ্টও করতে হয় না। আচ্ছা। আর জুলজির ক্ষেত্রেও সেম কাজই করেছি, সেটা গাজী আজমল স্যারেরটা মেইনলি ধরে অন্য এক্সট্রা রাইটারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন গুলো কালেক্ট করে আমি পাশে লিখে রেখে পড়ে কমপ্লিট করতাম। তাহলে বায়োলজি আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা যাই ফিজিক্স এর ব্যাপারে, যে ফিজিক্সে আসলে 20-এ 20 পাওয়া সম্ভব কিনা, এবং ফিজিক্সে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আসলে কিভাবে প্ল্যান করা যায়। অনেকে এই ম্যাথ দেখলে ভয় পায় যে ভাইয়া ফিজিক্সও কি কঠিন হবে। তো এই ব্যাপারে তোমার অভিজ্ঞতা কেমন? ফিজিক্স এর কথা, মেডিকেলে যদি কোনো সাবজেক্টে কম পরিশ্রমে নাম্বার বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ফিজিক্স। কারণ এখানে বায়োলজির মতো অত হিউজ পড়া না, কেমিস্ট্রির মতো অত হিউজ জটিলতা নেই, এটা খুবই একটা সহজ পড়া। ফিজিক্সের থিওরিটা খুব অল্পই পড়তে হয়, কারণ বেশিরভাগই বড় বড় ম্যাথ থাকে যেটা মেডিকেলে লাগে না। খুবই হুম। ছোট ছোট ম্যাথ থাকে, যেমন ভেক্টর নির্ণয় করা ছোট, তারপরে হচ্ছে আলাদা করে আহ, মান দেয়া থাকবে, সেটা বসিয়ে আমার সূত্রের মধ্যে মান বসিয়ে মানটা বের করে ফেলবো। এমনকি মানগুলোও এমন দেয়া থাকে যে প্লাস মাইনাস কাটাকাটি করে একদম খুবই সহজে একটা মান চলে আসে। এই ধরনের ম্যাথ থাকে, যেটা ফিজিক্সের ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। এটা বিগত বছরের প্রশ্নে যেই ম্যাথ গুলো এসেছিল সেগুলো যদি প্র্যাকটিস করে কোনো স্টুডেন্ট, তাদের ফিজিক্সের ম্যাথ নিয়ে সমস্যা হবে না। আর ফিজিক্সের মেইন বই রিডিং দেয়া, থিওরি পড়াটা খুবই সহজ, কারণ ওইখানে খুবই মেইন মেইন কথাগুলোই পড়তে হয়। এখানে বায়োলজি বা কেমিস্ট্রির মতো তো ডিটেইল থাকে না। বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন টাইপ, ইকুয়েশন গুলো, সমীকরণ গুলো, এটার সাথে এটা সমানুপাতিক তো এটা ব্যস্তানুপাতিক, এইগুলো পড়লেই হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমরা ফিজিক্সের ম্যাথ মানে ফিজিক্স যদি অত ভালো বেসিকও না থাকে তারপরও নাম্বার অনেক তোলা সোজা, এবং হ্যাঁ, নাম্বার ম্যাথমেটিক্যাল তোলা কিছু সহজ। টার্ম গুলা আমরা জাস্ট একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেখে একটু সলভ করলেই তার ওইটা হ্যাঁ, যদি সে প্রথম শুরু করে তাও তার সম্ভব। সম্ভব। আচ্ছা, তারপরে আমরা চলে যাব রসায়ন নিয়ে। রসায়ন মোটা মোটা অধ্যায়। এই অধ্যায়গুলো আসলে তোমাদেরকে তো আমরা হাফ করে দিছিলাম, এই কারণে তোমাদের পড়তে সুবিধা হ্যাঁ হ্যাঁ। হয়েছে। তারপরও জৈব জি ভাই। রসায়নটা 4 ভাগ দেওয়াতে 4 ভাগে তোমরা পড়তে পারছো। তো এখন একটা স্টুডেন্ট আসলে জৈব রসায়ন নিয়ে অনুশীলনী তো গত বছর বা তার আগের বছর অনেক ভালো আসতেছে অনুশীলনী থেকে, এটা তো তারা পড়বে। তো জৈব রসায়নে হুম তাদের হুম হুম। প্রস্তুতিটা কিরকম করা যায় বলো তো?
জৈব রসায়নটা কিভাবে কি করবে তারা? জৈব রসায়নের ক্ষেত্রে অনেক বড়, যেহেতু চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, আমি করতাম কি ওইটার প্রত্যেকটা টপিককে আলাদা আলাদা করে পড়তাম। যেমন জৈব যৌগের নামকরণটা এক ভাগে পড়তাম, সমানুকরণটা এক ভাগে পড়তাম, বেনজিনটা আলাদা পড়তাম, তারপরে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এগুলো আলাদা পড়তাম। মানে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যামিন এগুলো এক ভাগে পড়তাম। আর লাস্ট পার্ট যেটা ছিল যে সুবিধা অসুবিধা, সেগুলো আরেক ভাগে পড়তাম। তো দেখতাম যে এত বড় চ্যাপ্টারকে যখন আমি 4 5 6টা ভাগে ভাগ করে নিতাম, তখন চ্যাপ্টারের টপিক গুলো তো ছোট ছোট, সেটা তো আর বিশাল না। সম্পূর্ণ টপিক একসাথে করলে চ্যাপ্টারটা বড় দেখায়। যখন আমি টপিকটা আলাদা করে পড়তাম, এক এক দিন এক একটা টপিক পড়তাম, দেখা যেত এই চ্যাপ্টারটাই আমার কাছে সহজ এবং ছোট হয়ে গেছে। আর যেই টপিকটা দেখা যেত আমার বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আপনাদের কাছে প্রশ্ন করতাম বা অন্য কোনো ভাবে সেটা বোঝার চেষ্টা করতাম। তাহলে এইভাবেই দেখা গেছে যে জৈব রসায়নের প্রিপারেশনটা কিছু কিছু আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। একদিনে ফুল জৈব রসায়ন পড়ার চিন্তা করলে ভাইয়া হয় না। ওটা একটু ভাগে ভাগে প্রথমে পড়তে হয়। যখনই ভাগে ভাগে একবার পড়া হয়ে যায়, তখন একসাথে পুরোটা পড়া সম্ভব হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা জান্নাতুলের কাছে জানতে পারলাম যে আসলে চ্যাপ্টারটা যেহেতু বিশাল বড়, এই চ্যাপ্টারকে আমি একবারে নিয়ে বসলে আমি হুম শেষও করতে পারবো না, এবং আমি হতাশে আরো 2 দিন পড়ালেখা হুম করবো। হুম, হবে তার না। থেকে এই অধ্যায়টাকে আমরা ভাগ করে নিব। আমি হ্যাঁ মেইনলি আমার 3 ভাগে হ্যাঁ ভাগ হ্যাঁ। করতাম। হ্যাঁ, আমি মোট চিন্তা করতাম, আমি পেজ হিসাব করতাম প্রথমে, যে এটা আছে 345 পেজ, তাহলে 100 100 পরে 150 পড়বো। আগে 100 শুরু করতাম, দিয়ে আমি বেশ কয়েকবার 100 পেজে যে আটকে গেছি। আর দ্বিতীয় ধাপ যেটা আছে ওটাতে আমি যাইতে পারি না। আমার এই পর্যন্তই ভালো লাগে, ছোট ছোট মনে হয় 9 10-এ পড়ছি, এগুলো একটু কাজে দিবে। আচ্ছা। এরপর দেখি না না না, এগুলো তো হুম অনেক, কি SN1 SN2 কি বলে না বলে, এগুলো অনেক কঠিন। হ্যাঁ, দিয়ে হুম অফ হুম, রাখি, যে না আর পড়তে পারি না। পরবর্তীতে একদিন রাগ হইলো যে জৈব রসায়নকেই আমি দেখি, একে আমি শেষ করে তারপর। আমার আবার এরকম স্বভাব ছিল যে আমি যখন বসতাম তখন অনেকক্ষণ বসে থাকতাম, কারণ হুম সেকেন্ড হুম, টাইমে জীবনে আর কোনো কাজ নেই। হ্যাঁ কেউ পড়াশোনা করতে চায়, তার জীবনে আর কোনো কাজ নেই, সে জীবনে এত বেশি সময় আর কোনোদিন দিতে পারবে না নিজেকে, যেটা সে সেকেন্ড টাইমে পাবে। হ্যাঁ তার বন্ধু হ্যাঁ হ্যাঁ, বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারে নিয়ে যে আশা করতো, তারে নিয়ে যে স্বপ্ন দেখতো, বা তারে নিয়ে যে গর্ব করতো, সবকিছু ধূলিসাৎ। ধূলিসাৎ হয়ে গেছে। পারলে তাকে নিয়ে মানে অনেক খোঁটা কাছের দিছি। মানুষগুলোই কেমন যেন অচেনা হয়ে যায় তো সেকেন্ড টাইমারদের কাছে। এই আসলে তাদেরও দোষ নেই, তারা একটা মানে একসময় মনে হতো যে তাদেরকে আমরা দোষ দেই, যে তারাও একটা আশা করছিল, এত ভালো হ্যাঁ রেজাল্ট আমি দেখাইছি আমার হ্যাঁ পারফরমেন্স, হ্যাঁ তারা এখন একটা আমি ড্রপ করছি, যেন তাদেরও একটা খারাপ লাগছে, কি ব্যাপার, ছেলেটার কি হলো। হুম হুম, তা তো আর ওইভাবে ভেবে বলে নাই, তখন একটা ওদের কথা মানে আমার পুরো দিনটা নষ্ট করার জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ। তো তবে তারপরেও সেকেন্ড টাইমে এরকম কথাও শোনা গেছে। তবে আমি আমার ফ্রেন্ড যারা চান্স পেয়েছে, তাদের কাছ থেকেও আমি আলাদাভাবে একটা উৎসাহ পেয়েছি। আমার ফ্রেন্ডরা অনেকেই আছে চান্স পাওয়ার পরে খবর নেয় না, তবে আমার কিছু ফ্রেন্ড যারা চান্স পেয়েছে তারা আমার খবর রাখতো। তো ওদের খবর রাখার কারণে আমার ওই ফ্রেন্ডদের কথা মনে করলে মনে হয় যে ওরা তো আমাকে ভুলে যায়নি, ওরা এখনো আমার জন্য অপেক্ষা করছে। ওরা বলতো যে আমি তোর জন্য কিন্তু অপেক্ষা করছি, নেক্সট ইয়ার কিন্তু আসতে হবে। তো ওই যে আশা, একজন অপেক্ষায় আছে তাকে আমি গিয়ে ধরবো, এই চিন্তাটাও মাথায় কাজ করতো পরে গিয়ে মাঝে মাঝে যখন খারাপ লাগতো। এটা একটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত যে তোমার কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যেও ভালো ফ্রেন্ড সার্কেল তুমি পাইছো, যে হ্যাঁ তারা হ্যাঁ। ইতিবাচক চিন্তা করে এবং তোমাকে নিয়ে আরেকটা সাহস যোগাইতে পারছে। এই জন্য হুম, আমাদের ফ্রেন্ড সার্কেল নির্বাচন করার ব্যাপারে সতর্ক হতে হয়। সতর্ক থাকতে হবে। ইন্টারমিডিয়েট লাইফটা খুব আবেগের জায়গা, এই সময় ফ্রেন্ডস ফরএভার থাকে। হ্যাঁ, তো ফ্রেন্ডস ফরএভার যে পরে কোথায় যায় এটা আসলে ঠিক থাকে না, হ্যাঁ। তাই খুব সাবধানে যার সাথে চললে আসলে নিজের উপকার তারও উপকার, এরকম দেখে আমরা হুম আসলে হুম ফ্রেন্ড সার্কেল নির্বাচন করব। তো আমরা আবারও আমাদের পড়াশোনায় ফিরি। আমরা এখন জানবো হচ্ছে ইংলিশ আর জিকের বিষয়টা, যেটা তুমি ফার্স্ট টাইমে কিভাবে পড়ছিলা এটা বলবা, এবং সেকেন্ড টাইমে আসলে আমাদের মাধ্যমে তো তোমাকে আমরা শেষ করে দিছিলাম, তো আমরা হুম আসলে হুম। কিভাবে শেষ করলাম তুমি তোমার মতো করে বলবা আর কি। ফার্স্ট টাইমে দেখা যেত যে বিভিন্ন গ্রামার ছোটবেলা থেকে আমরা পড়ি, বাট গ্রামারের অনেক প্যাচ আছে যেগুলো অ্যাডমিশনে এসে দেখি আমরা যে অনেক এক্সট্রা জিনিস জানার আছে। তো ফার্স্ট টাইমে দেখা যেত ওই যে 2.5 মাসে, মানে এর আগে তো আমি শর্ট সিলেবাস নিয়েই ব্যস্ত ছিলাম, হুম। ইংলিশ দিকে তো জানাই ছিল না। এমনকি ফার্স্টের দিকে এমন উদ্ভট লেগেছিল যে এখন এসে ইংলিশ দিকে নতুন করে পড়লে এটা কি সম্ভব কিনা, এই কনফিউশনে ভুগতাম ফার্স্ট টাইমে। তারপরেও কোচিং এর সাথে অনেক বড় বড় টপিক দিত, এমনকি এমনও দিয়েছে ফুল বইয়ের অর্ধেক দিয়ে দিয়েছে। তো ইংলিশটাই দেখা যেত আমার জিকে তে যাও আমি
বাংলা পড়ে কভার করতে পারতাম, থিওরি ইতিহাস পড়ে। বাট ইংলিশটা কভার করা আমার জন্য খুবই কষ্টের ছিল, এমনকি অনেক কিছু আমি বুঝতাম না। আর মুখস্থের পাঠ তো আমি খুবই ভয় পেতাম। ওই সময়টা আমার খুবই ভয়ঙ্কর একটা টাইম ছিল। তো আমি এক্সাম হলেই যাই যে আমার ইংলিশে আমার প্রিপারেশন নাই, এটা মনে করেই আমার যেতে হয়েছে। তো আলটিমেটলি দেখা গেছে ইংলিশে আমার মার্কসও কম আসছে অন্যান্য সাবজেক্টের তুলনায়। ওদিকে জিকে, ফার্স্ট টাইমে জিকে তে আমি ভালো মার্কস পেয়েছিলাম, কারণ মুক্তিযুদ্ধের পাঠ থেকেই বেশি প্রশ্ন এসেছিল। ফার্স্ট টাইমে আমার 9টাই হয়ে গিয়েছিল। কিন্তু ইংলিশে আমি খুবই খারাপ করি ওইবার। সেকেন্ড টাইমে দেখা গেল যে সেকেন্ড টাইমে আপনাদের ক্লাসগুলো যখন করলাম, আমার যত কনফিউশন ছিল, যত কিছু আমার সমস্যা হতো, সব ক্লিয়ার হয়ে গেল ক্লাসের মাধ্যমে। আর ওই যে ভাগে ভাগে দুটি করে শব্দ, দুটি করে সেন্টেন্স, দুটি করে সিনোনিম অ্যান্টোনিম, এই যে যে ভাগে ভাগে পড়লাম, এই পড়ার কারণে দেখা গেল যে ওই মুখস্থের পাঠটা নিয়ে আমার ভয়টা কেটে গেল। এবং একটা সাহস পেলাম যে সবগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। ধীরে ধীরে হয়ে গেল আমার কমপ্লিট। পরে আমি রিভিশন করলাম, রিভিশন করলে পরে আরো ক্লিয়ার হয়ে গেল। তাই পরের সেকেন্ড টাইমে আমার অত ইংলিশ নিয়ে অত টেনশন ছিল না। ইংলিশ নিয়ে আমি শিওর ছিলাম যে ইংলিশে এবার আমার প্রিপারেশন খারাপ না। আলটিমেটলি দেখা গেছে আমি এবার ইংলিশেও ভালো করি এবং জিকেতেও ভালো হয় মোটামুটি। আচ্ছা ঠিক আছে। তো ইংলিশের যে বিষয়টা আছে যে ভাইয়া, সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অনেকেই মুখস্থ করে বা মুখস্থ হয়েও মুখস্থ থাকে না, কারণ এগুলো জিনিস বারবার পড়ার জিনিস। তো হুম, আসলে হুম, হুম। সেকেন্ড টাইমে যখন ইংলিশের এই যে সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো যে তুমি পড়াশোনা করছো বা আমাদের ব্যাচ শেষ হলেও রিভিশন দিছো, তো এইখানে তোমার কি পরামর্শ থাকবে যে ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট এগুলো আসলে কিভাবে পড়লে ওদের জন্য বেশি ভালো হবে? পরামর্শ আমি বলবো যে একদিনে 1-2 ঘন্টা বসে ফুলটা পড়ার থেকে আমি বলবো যে প্রত্যেক দিন বা একদিন পর পর হোক, যেহেতু সেকেন্ড টাইমার টাইম আছে অনেক, প্রত্যেক দিন হোক বা একদিন পর পর হোক, সে 10, 20, 30 মিনিট বসে ফুলটা রিডিং দে। জাস্ট রিডিং দে। বারবার যখন একটা জিনিসকে আমি বারবার যখন পড়বো, সেটা আমার সহজ হয়ে যাবে। বারবার একটা জিনিস পড়লে পরে সেটা আমার মাথায় গেঁথে যাবে। তখন ওইটা আর কি, আমি যদি একটু চিন্তা করি আমার মাথায় চলে আসবে কোথায় যেন পড়েছি এইভাবে। কিন্তু মুখস্থটা হয় কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাথায় থাকে, পরে ওটা একটার সাথে আরেকটা গুলিয়ে যায়। কিন্তু একটা জিনিসকে বারবার দেখলে পরে সেই জিনিস সম্বন্ধে আরো বেশি জানা যায়, সেই জিনিসটা আরো বেশি মনে থাকে। তাই বলবো যে একদিনে বসে 2 দিনে বসে ফুল ইংলিশ শেষ করার থেকে সবাই যেন প্রত্যেক দিন একটু একটু করে রিভিশন করে, আর মুখস্থের পার্টটা ডেইলি যাতে একবার করে ওটার উপর দিয়ে চোখ বোলানো থাকে। তাহলে দেখা যাবে যে ডেইলি একটা জিনিস দেখলে পরে সেটা তার চোখে ভাসবে এবং সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা তাহলে এর সাথে আরেকটু অ্যাড করে দেই আমি, যে প্রতিদিন পড়ার সাথে কালকে, গতকালকে যেটা পড়ছো আজকে জাস্ট 1 মিনিট হইলো সেই পড়ার পৃষ্ঠাটা হুম, হুম। উল্টানো, যে আমি এটা পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সাথে সাথে তোমার ব্রেনে একটা সিগন্যাল চলে যাবে। আর হুম, এখন হুম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম জানুয়ারি মাসে, আবার মার্চ মাসে এসে রিভিশন দিতে গেলাম, তাইলে দেখলাম না, জানুয়ারিতে যা না, পড়ছি এপ্রিলে যা আবার নতুন করে পড়ছি। সব নতুন হয়ে যাবে। এত গ্যাপের যদি রিভিশন করতে চাই তাহলে সব নতুন হয়ে যাবে। তাই ডেইলি রিভিশন করতে হবে। আমি আজকে যতটুকু পড়েছি কালকে নতুন কিছু পড়বো, আবার কালকের ওই নতুন কিছুর সাথে যেন আমার পিছনের পড়াটাও একবার দেখা হয়ে যায়। এভাবে যখন আমি শুরু থেকে বারবার দেখতে থাকবো, আমার সবটুকুই ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা একটু জানবো পরীক্ষার আগের 1 মাস যে রিভিশনটা দিতে হয়। অনেকেই গোছানো প্রিপারেশন থাকে, অনেকের প্রিপারেশন থাকে না। তো এই যে 1 মাসে সে কিভাবে গোছাই ফেলতে পারে পড়াশোনাটা বা রিভিশনটা কিভাবে দিতে পারে, এ ব্যাপারে তোমার অভিজ্ঞতা এবং মতামত বলুন। আচ্ছা, পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে এই সময়টা খুবই ভয়ের, যে আর মাত্র 30 দিন হাতে আছে। এই সময় টেনশন, প্যানিক অ্যাটাক হয়। কিন্তু এই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আর এই সময় তাদের প্যানিক অ্যাটাকটা বেশি হয় যাদের প্রিপারেশন এতদিন সে ফাঁকিবাজি করেছে। যারা প্রিপারেশন মূলত নিয়েছে তারা এখানে কাল আর কি শান্ত থাকতে পারবে। তারা আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমি রিভিশন 1 মাস আগেই সবকিছু বারবার রিভিশন করার চেষ্টা করেছি। আমার চিন্তা ছিল যে 1 মাস, পরীক্ষার 1 মাস আগে যেন আমার কোনো কিছু বাদ না থাকে। ওই সময়টায় আমি প্রচুর এক্সাম দিয়েছি। আমি বাসায় বসে মডেল টেস্ট 2, 3, 4টা করে এক্সাম দিতাম বাসায়। আর অফলাইন অনলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। তো ডেইলি দেখা যেত 4-5টা এক্সাম দেওয়া হতো। এবং এইখানে যেই ভুলগুলো আমি করতাম সেগুলোকে নোট আউট করতাম। সেটা করে আমি সেই টপিকগুলো আবার রিভিশন করতাম। আবার দেখা যেত
এই সব চ্যাপ্টারের মধ্যে আমার যে চ্যাপ্টার গুলোতে বেশি সমস্যা, যেটা আমি বারবার ভুলে যাই, ওইগুলোতে আমি বেশি গুরুত্ব দিয়েছি। বিশেষ করে জৈব যৌগটা, যেটা ভুলে যাওয়ার, সব স্টুডেন্টেরই ভুলে যেতে হয়, এই জিনিসটা ভুলে যাবেই সবাই যতই পড়ুক। তাই ওই কঠিন যে চ্যাপ্টার গুলো লাগতো সেই চ্যাপ্টার গুলো আমি বারবার রিভিশন করতাম ওই সময়। আচ্ছা আর ঠিক ইংলিশ টিকেটা আছে, আমাদের কন্টিনিউ করে যেতাম। পড়াশোনা যা পড়ছো এগুলাকে ভাগে ভাগে সব রিভিশন করে ফেলছো। এবং ও যেটা বলছে এটা হ্যাঁ, হচ্ছে, আমি যেটা এটাকে বলি হচ্ছে ভুলের খাতা বানানো। যে আমার একটা হ্যাঁ, খাতাই থাকবে যেখানে আমি পুরো অ্যাডমিশনে যা ভুল করছি এগুলো আমি পড়বো, তাহলে আমি জানি হ্যাঁ। কি হচ্ছে। এই সময় এই ভুলের খাতাটাই কাজে লেগেছে, যে দেখা গেছে আমি ভুলগুলো বারবার দেখছি, তো আমার ভুলগুলো যাতে দ্বিতীয়বার আর ভুল না হয়। আলটিমেটলি দেখা গেছে যে আমি যা ভুল করেছি, যেই এমসিকিউ গুলো আমি এত মাসে ভুল করেছি, সেগুলোই আমার বেশি ভালো মতো মনে আছে ওই প্র্যাকটিসটা করার কারণে। আর যাতে ওটার জীবনে ভুল না হয়। তাহলে আমরা যখনই যেই পরীক্ষা দিব না কেন, আমি জাস্ট পড়ে পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম, তাহলে জিনিসটা আসলে হবে না। পড়ার পরে হবে, আমাকে এক্সাম দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো এক্সাম আচ্ছা দিতে হবে। পড়লাম তো। বই খুলে তো মনে হ্যাঁ, হয় সবই পারি, যখন বইটা বন্ধ করব তখন হ্যাঁ, বুঝতে পারবো আমার মস্তিষ্কে কতটুকু হ্যাঁ, হ্যাঁ, তথ্য মস্তিষ্কতে পাইছি। মস্তিষ্ককে খাটাতে হবে। যে প্রত্যেকদিন যখন একটা স্টুডেন্ট বারবার এক্সাম দিবে, তখন মস্তিষ্ক মেনে নিবে যে এই নার্ভাসনেসটা, এই পরীক্ষাটা আমার বারবার ফেস করতে হবে, মস্তিষ্ককে বোঝাতে হবে। আর মস্তিষ্ককে একটা মানুষ যা বোঝাতে পারে সে তাই বুঝবে। এজন্য যখন আমি বোঝাবো যে আমার এক্সাম দিতেই হবে, এক্সামে আমার ভালো করতেই হবে, বারবার এক্সাম দিব, তখন আমার মস্তিষ্ক প্রিপেয়ার হয়ে যাবে যে আমার এক্সামের জন্য আমি রেডি। আমিও এখন আমি এ কাজ করতে পারবো। না হলে নার্ভাসনেসটা আরো বেশি কাজ করে যদি আমার প্র্যাকটিস না থাকে। এর জন্য পরীক্ষার আগের যেই 1 মাস থাকে, এই সময় যেন স্টুডেন্টরা যাই এক্সাম দিত আগে, এই সময় যেন আরো বেশি বেশি এক্সাম দেয়। আর স্টুডেন্টদের ভিতরে একটা সমস্যা কি, এরা এক্সামকে ভয় পায়। এক্সাম দিলে মার্কস যদি কম আসে, মার্কস কখনো কখনো কম আসে, কিন্তু সেই জন্য যে চান্স হবে না, এটা বসে তো আর থাকা যাবে না। যেটা ভুল গেছে, মার্কস কম এসেছে কেন, এইটা রিফাইন করে নতুন ভাবে আবার পড়তে হবে। কারণ আমার যতক্ষণ সময় আছে, আমার হাল ছাড়া যাবে না। পরীক্ষার একদিন, মানে পরীক্ষার আগের রাত পর্যন্ত আমার সাহসটা ধরে রাখতে হবে। আর পরীক্ষার হলে ওই সময় আল্লাহর উপরে ছেড়ে দিয়ে, যে আমি আমার মতো এই কয় মাস, এই এত দিন আমি পরিশ্রম করেছি, এখন আমি যা দিব, আল্লাহ যদি আমার সাথে থাকেন, আমার উপরে রহমত করেন, আমি আমার বেস্টটা দিতে পারবো। তো ট্রাই করতে হবে যে বেস্টটা দিব। আর নার্ভাসনেসটাকে পাশে রেখে নিজের কনফিডেন্টটাকে আগিয়ে ধরতে হবে, যে হ্যাঁ আমি পারবো। যদি এই 1 লাখ স্টুডেন্টের মধ্যে একটা সেকেন্ড টাইমার পায়, সেটা আমিই পাবো। এই চিন্তা করে যেন পরীক্ষার হলে ঢুকে, তাহলেই তার দেখবে যে কনফিডেন্টটা আলাদা লেভেলে চলে যাবে। খুবই ভালো কথা এখানে বলছে। আমি আসলে কথা না বাড়াইলেও ও এত সুন্দর সুন্দর কথাগুলো আনতেছে যে একটু কথা না বললে হচ্ছে না। যে ভাইয়া এখানে হচ্ছে না। হচ্ছে আমি এক্সাম দিব, তার মানে আমি দেখবো যে আমি কোনগুলো পারি না। এক্সাম দেওয়ার মানে হুম, হচ্ছে হুম। নাম্বার কম পাওয়া না, আমি কোনটা পারতেছি না। হ্যাঁ, আমার কয়টা পারতেছি না, আমি 50টা 50টা মার্কের এক্সাম দিলাম, আমি 10টা পারলাম, তাহলে এই 10টা আমাকে এখন পড়তে হবে। এক্সাম দেওয়া মানে তোমার হুম, নিজের কোথায় কোথায় দুর্বলতা আছে এগুলো তুমি খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে। এবং মানুষ যেটা ভুল করে সেটা ব্যাপারে খুব সতর্ক থাকে। তাহলে তোমার 10টা ভুল বেশি হয়েছে, মনে থাকে। এই 10টা কিন্তু তুমি আলাদা টার্গেট রাখবা যে এই 10টা কিন্তু আমার কিন্তু উইক জোন। এবং সাথে সাথে যদি এটা খাতায় লিখে নেওয়া হয় তাহলে তো একবারে 100 100, এটা তো আরো ভালো হয়ে গেল। একদম মনে থাকে। আমার নিজেরও সেকেন্ড টাইমে খাতা ছিল, ওই খাতায় আমার ছোট ছোট করে একটা বাক্য করে লেখা থাকতো। এগুলো আমি দেখলেই বুঝতাম যে এই হচ্ছে আমার পাপের আমল নামা, যেগুলো আমি ভুল করছি। আমি বারবার দেখতাম যে কোথায় যাবি, এটুক যাতে আমার এই খাতার মধ্যে যেটুক আছে এটুক যাতে ভুল না যায়। এই কাজটা আমরা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেকেন্ড টাইমে তোমরা যারা আছো ভাই, তারা এই কষ্টটা করতে হবে। হুম, এবং ওর মতো যে ভাই আমার হাতে পড়াশোনা করা ছাড়া সুযোগ নেই, আমি যদি কান্নাকাটি করে চান্স পাওয়া যেত তাহলে কান্নাকাটি করতাম, হ্যাঁ, তাহলে আমাকে পড়াশোনাই করতে হুম, হবে। হুম, আমার হাতে সুযোগ আছে পড়াশোনা, তারপর আল্লাহ তাআলা যেটা রাখছে সেটা তো আমার হবেই। কিন্তু আমি আমার দিক থেকে যখন বলবে যে আচ্ছা তুমি যে হ্যাঁ, চাচ্ছ তুমি কি করে আসলা, এই যে আমি তোমার সাথে এখন একটা মিটিং করতেছি, আমাদেরকে জুম লাগছে, আমাদেরকে ডাটা লাগছে, তা আমার কাছে তো জুম আর ডাটাটা নিয়ে থাকতে হবে, তারপর না আমাদের এই ভিডিওটা রেকর্ড হবে। হুম, হুম। তো যাই হোক, আমরা এখন চলে যাবো পরীক্ষার আগের রাতের গল্পে। যে পরীক্ষার আগের রাতে অনেকের অনেক ভয় হয়, কি হবে কালকে, আমি কি আসলেই যে স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি হবে কিনা। এই ভয়টা কিভাবে কাটাইছো, এবং সেকেন্ড টাইমে তোমার পরীক্ষার আগের রাতে কখন ঘুমাইছো বা কি অবস্থা ছিল? পরীক্ষার আগের রাতের বিষয়টা এমন ছিল যে আমি পরীক্ষার একদিন আগে আমি ট্রাই করেছি যে আমার সব পড়া, মানে আমার যত পড়া কমপ্লিট করে রাখতে, পরীক্ষার আগের দিন আমি কিছু পড়বো না, এই চিন্তা মাথায় রেখেছি আগে। পরে পরীক্ষার আগের দিন যখন আসলো, ওই দিনটা আমি সারাদিন একটু শান্ত থাকার চেষ্টা করলাম। আমি এমসিকিউ, বইয়ের বিভিন্ন ছক, এইসব প্র্যাকটিস করলাম দিনে।
আর রাতে আমার চিন্তা ছিল, এন্ড আমার ফ্যামিলিও সবাই একটা পরিবেশ এমন তৈরি করেছে যাতে সবাই আগে আগে ঘুমিয়ে যায়, কারণ পরের দিন একটা যুদ্ধ আছে আমাদের। সেজন্য প্রিপারেশনটা আমাদের সুন্দরভাবে নিতে হবে। তো যুদ্ধের জন্য প্রিপেয়ার হতে গেলে ভালো মতো ঘুমিয়ে নিতে হবে, না হলে পরীক্ষার হলে ঘুম চলে আসবে। এই কারণে আমি সেদিন আগেই নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক চেয়ে, কারণ অনেক আকাঙ্ক্ষার একটা জিনিস, অনেক আকাঙ্ক্ষার, অনেক সময়ের একটা চাওয়া, এটা আল্লাহর কাছে খুব চেয়ে তারপরে আল্লাহর নাম নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। মানে রাতে আমি কোনো চাপ নিইনি। রাতে শুধু এটাই খুশি ছিলাম, আমি আগের দিন থেকে হাসতে শুরু করেছি যে আমি হাসবো, আমি কোনো টেনশন করবো না। আমি প্রচুর হেসেছি, কারণ মানুষ হাসলে পরে তার ভেতরের অনেক কিছু কিন্তু ঠিক হয়ে যায়। তো আমি ওই সময় থেকে আমি খুশি থাকার চেষ্টা করেছি, এন্ড আমার খুশির সময়গুলোকে আমি চিন্তা করে করে ওই রাতটা আমি কাটিয়েছি। তারপরে আমি রাতে ঘুমালাম। ঘুমের পর সকালে খুব ভোরে উঠলাম। উঠেই নামাজ পড়ে আল্লাহর কাছে আবার কান্নাকাটি করে তারপরে রেডি হলাম। আমার গার্ডিয়ান সহ আগেই বের হয়ে গিয়েছি, কারণ এই দিনে জ্যামের একটা সম্ভাবনা থাকে, অনেক জ্যাম থাকে, অনেক স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট রাস্তায় বের হয়ে পড়ে পরীক্ষার জন্য। এই জন্য আগেই বাসা থেকে বের হওয়া উচিত, কারণ পরীক্ষার হলেই যদি লেটে যায় তার ভিতরের কনফিডেন্টটা টেনশনেই শেষ হয়ে যায়, গ্রাস করে দেয় কনফিডেন্টটা। এই কারণে আমি আগেই বের হয়ে যাই, পরীক্ষার 1.5 ঘন্টা আগে আমি পৌঁছে যাই হলের সামনে। তো আমি পরীক্ষার 1 ঘন্টা আগে হলে পৌঁছাই। ওইখানে গিয়ে আমি সবকিছু মনে করার চেষ্টা করি, তারপরে সব আশেপাশের মানুষের দিকে তাকাই। পরে ভিতরে ভাবি না, কিছু হবে না, এখানে এত স্টুডেন্ট আছে তো কি হয়েছে, আমিও তাদের মধ্যেই একজন, আমার প্রিপারেশন শক্ত আছে মানে এদের দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমি তো জানি আমার প্রিপারেশনটা কেমন, আমি তো জানি আমি কতটুকু পড়াশোনা করেছি, আমার মধ্যে কোনো খাদ নেই, আমি সম্পূর্ণটাই আমার পরিশ্রম দিয়ে এসেছি। যখন নিজের উপরে এই কনফিডেন্স ছিল তখন আমি সবাইকে থেকে নার্ভাস হইনি। পরীক্ষার 1 ঘন্টা আগে আমি হলে পৌঁছে যাই। তো ওই সময়টা খুবই টেনশন, যে 1 ঘন্টা পরেই আমার পরীক্ষাটা শুরু এবং এটা আমার লাস্ট সুযোগ। তা আশেপাশের মানুষকে দেখি সবাই অনেকেই অনেক ভাবে আছে, সবার মুখের দিকে তাকালে আরো ভয় বেড়ে যায়। তো এরকম ভয়ের মধ্যে থেকে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম আর সবার দিকে তাকিয়ে শুধু একটা হাসতাম, যে হ্যাঁ আমি কনফিডেন্ট। আমার হাসিতে হয়তো অনেকে নার্ভাস হয়ে যেত। তাহলে কি যখন আমি মন খুলে হাসতাম তখন মনে মনে হতো আমার অর্ধেক নার্ভাসনেস কমে গেছে। তো আমি পরীক্ষাটা হাসতে হাসতে শুরু করেছি, এবং পরীক্ষা শেষে আমি, এমন ছিল যে পরীক্ষা কমপ্লিট করি আধা ঘন্টায়, প্রথম অর্ধেক টাইমে আমার আহ, আহ, এক- একবার পরীক্ষার প্রশ্নটা দেখা শেষ। একবার 100 পরীক্ষার পর্যন্ত, প্রশ্ন হ্যাঁ? দেখে আমি 55 থেকে 60টার মতো দাগিয়েছি। খুব মানে যা আমি একবার দেখেই পারবো এমনগুলো দাগিয়েছি। তারপরে সেখান থেকে দাগানোর পর দ্বিতীয়বারে আমি আবার কিছু দাগাই। দাগানোর পরে এইগুলো আর কি একটু ছিলাম। এবং লাস্ট বারে 3-4 বার দেখা হয় 1 ঘন্টার মধ্যে। প্রথমবারেই বেশি টাইম নিয়ে দেখা হয়, পরের বারে তো যেগুলো আমি বাদ রেখেছি এগুলো নিয়ে তো কিছু ভাবনা, প্রথমবারেই হয়ে যায়। তো দাগাই, এবং লাস্ট বারে আমি একদম খুব কিছু দাগাই, যে এখন এই লাস্ট বারে আমি যা দাগাবো তা ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এগুলো সম্পর্কে আমার ধারণা সব থেকে কম। এই কারণেই আমি লাস্টে রেখেছি এগুলো। তো অনেক চিন্তা ভাবনা করে আমি টোটাল 91টা দাগাই। 91টা দাগাই তো দাগিয়ে তারপরে আমি পরীক্ষা শেষে যখন খাতা জমা দিলাম, তখন মনে হলো যে আমি কি পরীক্ষা দিলাম আমি কিচ্ছু জানি না, প্রশ্নটা আমার মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমার এতদিনের যে একটা ভার, বুকের মধ্যে একটা পাথর, মাথার উপরে একটা বোঝা, সেটা কেমন যেন এক নিমিষে হালকা হয়ে গেল। মনে হয় যে আমি একটা মুক্ত পাখি এখন। এই চিন্তা করে সবাই দেখি মুখ কালো করে বের হচ্ছে। অনেকেই বলছে যে আমার তো চান্স হয়ে যাবে, এটা সেটা। তো অনেককে দেখে ভয় হয়, অনেককে দেখে খারাপ লাগে। তো আমি তখন মনে মনে ভাবছি যে ওই 3 ইডিয়টস এর মতো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, এরকম মানে সব ঠিক আছে। এই চিন্তা করে আমি শুধু হাসছি, যে না আমি পরীক্ষা যা দিয়েছি, যা হয়েছে, আমি নার্ভাসনেস এর কারণে যা ভুলও করে আসছি, আলহামদুলিল্লাহ এটাই আমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এটাই লিখে রেখেছে। এইটা ভেবে আমি পরীক্ষার হল থেকে বের হই। আমার বাবা মাকে এসে জড়িয়ে ধরি, বলি যে আব্বু আম্মু আমি আমার লড়াইটা লড়ে এসেছি, এখন বাকিটা আল্লাহর হাতে। এটা করে এসে রেজাল্টের আগ পর্যন্ত তো টেনশন, এই জায়গা উত্তর মিলাই তো সেই জায়গা উত্তর মিলাই, কখনো দেখা যায় আমি এই মার্কস পাই তো কখনো ওই মার্কস আর ঠিক থাকে। এই টেনশন এই রেজাল্ট পর্যন্ত গিয়েছে। তবে রেজাল্টের দিনটা আমার সব থেকে ভয়ঙ্কর ছিল। পরীক্ষার হলেও আমি এত ভয় ভয় পাইনি, রেজাল্টের দিন যেই ভয় পেয়েছি। রেজাল্টের দিন আমাদের রেজাল্টটা লেটে দিয়েছে।
ওই দিন আমি দুপুর 12টা থেকে অসুস্থ হয়ে পড়েছি। আমার দম যায় আর আসে, কি যে হয়। আমি জায়নামাজ বিছিয়ে কান্নাকাটি শুরু। আমার বাবা মা তো আমাকে দেখে ভয় পেয়ে গেছে, আমার মেয়েকে আর বাঁচানো যাবে না যদি কিছু এদিক ওদিক হয়ে যায়। আমি বলি যে যদি না হয় তাহলে আমার ফিউচার কি, আমি কিছু ভাবতে পারছি না। এত টেনশন, আমি নিজের রেজাল্টটাও নিজে দেখতে পারিনি। আমার এক ফ্রেন্ডকে আমার রোল দিয়ে রেখেছি, সে আমার রেজাল্টটা দেখে দিছে। তো আমি তো কান্নাকাটি শুরু, প্রচুর কান্না করছি, অনেক টেনশন, মানে পরীক্ষার দিনও পরীক্ষা দিয়ে এত কান্নাকাটি করিনি যেদিন আমি রেজাল্টের দিন কান্নাকাটি করেছি। যেই আমার রেজাল্ট আসলো সন্ধ্যার দিকে, এদিকে আমি প্রিপেয়ার যে আমি ফরিদপুর চলে যাব আজকে, যদি রেজাল্ট ভালো হয় আমি বাড়ি যাব, যদি রেজাল্ট ভালো না হয় আমি আর বাড়ি যাব না। তো সবকিছু রেডি, আমি ড্রেস পরে রেডি হচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি যে না, রেজাল্ট আসবে তাহলে গাড়ি চড়বো, না হলে আমি জানি। পরে আমি অপেক্ষায় ছিলাম যে রেজাল্ট কখন আসে। রেজাল্ট যখন দিল, আমার যখন আসলো কুষ্টিয়া মেডিকেল, আমি তখন কোনো রিয়াক্ট করতে পারিনি, আমি জাস্ট একটা সোজা পাথর হয়ে গেছি। আমার বাবা মা আমার মা ধরে কান্না করে দিছে। আমার বাবা দেখে হাসছে যে মা তুমি তো চান্স পেয়ে গেছো। আমি জাস্ট পাথর হয়ে গেছি। আমি রেজাল্টের 15 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত আমি বিশ্বাসই করতে পারিনি আমি রেজাল্ট, আমি যে চান্স পেয়েছি। এই বিষয়টা রিয়েলাইজ করতে, মেনে নিতেও আমার অনেক সময় লেগেছে। আসলে কি, অনেক আকাঙ্ক্ষার, অনেক ইচ্ছার একটা জিনিস যখন অনেক একটা স্বপ্ন পূরণ হয়, সেটাকে মেনে নিতেও টাইম লাগে। আসলে এটা আমি বুঝতে পারলাম যা। তাহলে আমি একদম চুপ করে কথাগুলো শুনতেছিলাম, যে আসলে সেই মোমেন্টটা, যে এটা পার না করছে সে আসলে এই মোমেন্টটা ধরতে পারবে না। এই মোমেন্টটাতে যে একটা সেকেন্ড টাইমার, তোমার যে মানসিক বিল্ড আপ, তোমার যে মানসিক যে কন্ডিশন গুলো, এগুলো তুমি মোটামুটি কাভার করে ফেলছো। যেগুলোতে যেগুলোতে ভয় হয়, আমি আমার মতো পড়াশোনা করব, বাকিটা যা হবে হবে। আমি আমার পড়াশোনাটার দিক থেকে অনেক বেশি ফোকাস করব। আবার পড়াশোনার পরে তুমি যে পরীক্ষার হলের কথাগুলো বললে, যে কাউকে কোনো কথা বলা যাবে না, জাস্ট নিজের মতো পরীক্ষাটা দিয়ে আসলে হয়, কোনো রকমের ঝামেলা যাতে আমার না হয়, এই কাজটাও হুম হুম করছো। হুম। পরীক্ষার আগে আগে বের হয়ে গেছো, মানে তোমার হ্যাঁ হ্যাঁ। মানে আর কোনো রিস্ক তুমি নাও নাই, কোনো রকমের বাহ্যিক কোনো প্রভাবক যাতে তোমার পরীক্ষাকে খারাপ করতে পারে এর কোনো সুযোগ তুমি দাও নাই। তারপরে তোমার না না। কোন সময় হুম ভয়টা আসলে রিয়েল ভয়টা লাগছে, যখন রেজাল্ট একেবারে রেজাল্টের দিন তোমার মনে, আর তুমি আর মানে একবারে কি হবে, আজকে ভেঙে যাব নাকি আজকে উড়িয়ে দিব সবকিছু, এরকম একটা মুভমেন্টে হ্যাঁ হ্যাঁ। জিনিসটা করছো। তো আসলে যখন রেজাল্টটা পাওয়া যায়, তখন আসলে এক শ্রেণী আসে যে খুব উল্লাস করে, আর এক শ্রেণী যারা ম্যাক্সিমাম সেকেন্ড টাইমার এত যে কষ্ট করছে, বা সে সবকিছু থেকে নিজেকে দমাই রাখছে, সবকিছু থেকে নিজেরা জমায় রাখছে, কোন ঈদ হুম গেছে, হুম কোন ঈদ আসছে, কত কিছু হয়েছে তার জীবনে এই একটা বছরে, এত বেশি ট্রান্সফরমেশন হয়, যে এত কিছু সে শিখে এই সময়, এত কিছু মাথায় নেওয়াও তার জন্য কষ্ট হয় এই ছোট্ট একটা মেমোরিতে। তার কাছে মনে হয় যে এখন দুনিয়া একদিকে হুম আর সে হুম আরেক। সেটা তুমি করতে পারছো, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই সুযোগটা তোমারে দেওয়া হয়েছে। এখন এই জার্নিতে যে আমরা কিভাবে ঢুকছি, আমার এরকমও স্টুডেন্ট ছিল, ফার্স্ট টাইমে সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, সেকেন্ড টাইমে সে আমাদের কাছে পড়ছে, তারপরে সে চান্স পেয়ে গেছে। সে যে অফলাইনে কোচিং করবে, যে আরো কিছু করবে, সেই কাজটা করতে পারেনি। সে শুনছে যে কোচিং এর দাগাই টাগাই দেওয়া হবে, আমি দাগাই টাগাই নিব না, আমি প্রত্যেকটা ধরে ধরে পড়বো। তো আল্লাহ তাআলা এরকম হুম অনেক হুম। স্টোরি আমরা শুনতে পাইছি। তো সবকিছু মিলায়ে তোমার জিনিসটা খুবই ভালো। একটা স্টুডেন্ট যদি তোমার মতো শর্ট সিলেবাসে দুর্বল হয়, ফুল সিলেবাসে দুর্বল হয়, সে যদি একটা এরকম গাইডলাইনের মধ্যে চলে যায়, রুটিন এর মধ্যে চলে যায়, তাহলে তার জন্য ইজি হয়ে যায় পথটা, যে আমি যেভাবে দৌড়াইতে চাচ্ছি, আমার সাথে সাথে কেউ আমাকে দৌড়াই নিচ্ছে। এই ক্ষেত্রে আমার জন্য মনে হয় যে উইকলি এক্সামটা অনেক বেশি কাজের হয়েছে, যে আমরা সপ্তাহে 6 দিনের পর একটা উইকলি এক্সাম নেই, সেইটাতে তোমার পুরো পড়াটা রিভিশন হয়। তো যাই হোক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এরকম ভালো ভালো জিনিস তোমার জীবনে আরো বেশি ঘটুক ইনশাআল্লাহ, দোয়া করি। এখন আমরা বলবো কথা হচ্ছে যে আমাদের গাইডলাইনটা নিয়ে, ব্যাচের যে রুটিনটা ছিল সেটা তো তুমি বলে ফেলছো, রুটিনটা খুবই ভালো ছিল। এক্সাম আমরা অবশ্যই 20-30 মার্ক করে নিয়ে নেই, একটা ভালো পরিমাণ মার্কের এক্সাম নিচ্ছি, যে এখানে তুমি 40 মার্কের পাবা, আবার তুমি 50 দশ মার্ক। মার্কের পাবে, দিয়ে মোট 50 মার্কের পরীক্ষা হবে। এবং যে উইকলি গুলো হবে সেগুলো 100 মার্কের হবে। এবং গাইডলাইনও থাকতো যে তুমি আসলে এক সপ্তাহ কি হুম হুম। পড়লে, এটা নিয়ে একটু কথাবার্তা। তো এই যে অনলাইনে যে এই গাইডলাইনটা, আমি কোনো সময় কাউকে ফিল করতে দিইনি যে এটা অনলাইনে হচ্ছে, এটা কিন্তু অফলাইনের মতো করেই যদি কেউ সিরিয়াসলি দেয় তাহলে সে দিতে পারবে। হুম আমাদের এই হুম। গাইডলাইনের ব্যাপারে তোমার কি অভিজ্ঞতা বা পরামর্শ?
গাইডলাইনটা আমার পিছনে আমার পিছন থেকে সাহস দেওয়ার জন্য এই গাইডলাইনটাই কাজ করেছে। যে প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেক সপ্তাহেই ভাইয়া আপনি ভিডিও দিতেন, প্রত্যেক সপ্তাহেই আপনি আমাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা করে কথা বলতেন, সবার কথা শুনতেন, যেমন পড়াশোনার কি অবস্থা, মনের কি অবস্থা, এইসব নিয়ে যখন আলোচনা করতেন নিজের সম্পর্কে বলতাম, বলতাম যে ভাইয়া এরকম না সেরকম, এইভাবে পড়ছি না সেইভাবে পড়ছি। তো প্রত্যেকটা ট্র্যাকে আপনি আমাদের একটা নির্দেশনা দিয়ে গেছেন প্রত্যেকটা সপ্তাহে। মানে একটা উইকে যদি বারবার কেউ, প্রত্যেক উইকে যদি কেউ নির্দেশনা দেয়, সেখান থেকে সরে যাওয়া তো অত ইজি না। আমার কাছে মনে হতো যে আমাকে একটা লাইন প্রত্যেক সপ্তাহে, আমি ট্র্যাক থেকে যে সরে যাব, সেই ট্র্যাক থেকে সরতে দিবে না। ভাইয়া আমাকে সবসময় ট্র্যাকেই রেখে দিয়েছে। সবসময় আপনি এসে বলতেন যে এই সপ্তাহে যদি এইটুকু পড়া হয়ে থাকে, তুমি এইটাকে এই সপ্তাহে আবার কভার করো। কেউ যদি গাফলতি দিয়েও থাকো, সামনের সপ্তাহে আরো বেশি পরিশ্রম করো। এইভাবে যখন আপনি আরো পিছন থেকে ধাক্কা দিতেন, আপনারা গাইড করতেন, তখন দেখা যেত যে যা আমার পিছনে একটু কমও হয়ে গেছে, তাও ওই গাইডের কারণে, গাইডলাইনের কারণে আবার সেটা বুস্ট আপ হয়ে গেছে, আবার সামনে আমি সেটা কভার করে ফেলেছি। তো এইভাবে গাইড করার কারণে, এইভাবে এক্সাম নেওয়ার কারণে আমার ভিতর রেগুলারিটি তৈরি হয়, আমার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয় যে না, আমাকে ভালো করতে হবে, ভালো করতে হবে। ভাইয়ারা এত এত করে বলছে যখন, আমারও যখন এত ইচ্ছা, তাহলে আমি কেন পিছু পা হব? আমার তো কোনো কাজ নাই, আমি তো সেকেন্ড টাইমার, আমার আমার দিকে এখন আর কে তাকাবে? আমার সময় হচ্ছে শুধু পড়ার পড়ার পড়ার, পড়া ছাড়া এখন দুনিয়াতে কিছু নাই। এর মধ্যেও এমনও আছে, টাইম এর মধ্যেও নষ্ট হয়ে যায়, এমন না যে 24 ঘন্টায় পড়ছি, এদিক ওদিকেও সময় চলে যায়। তবে কি, নিজের পড়ার টাইমটাকে এর ভেতর থেকেই বের করতে হবে। যে আমার লাইফে আমার অনেক কিছুই আসবে, এটা আসবে তো সেটা আসবে, অনুষ্ঠান আসবে, আবার কোনো পরিস্থিতি, সিচুয়েশন চলে আসবে, কিন্তু নিজের পড়ার টাইমটাকে ওইভাবেই বের করে নিতে হবে। কারণ সবার ক্ষেত্রে ইজি টাইম থাকে না। অনেকের থাকে যে ফ্যামিলি সাপোর্ট করে না, অনেকের অন্য সমস্যা থাকে। কিন্তু মনে যদি মনোবল থাকে যে না, আমি এটা করবই, তাহলে তার সময়টা তার নিজের মতো করে বের করে নিতে হবে। সেটা তার নিজের চিন্তা করতে হবে যে আমি কোন সময়টা পড়লে আমার কাজে লাগবে। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আর বাইরে থেকে ভাইয়ারা বা টিচাররা, এরা এনারা সবাই আর কি গাইড করতে পারেন, কিন্তু ওই গাইডনেসটাকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করে কাজ তো স্টুডেন্টেরই করতে হয়। এটাই আর কি। এক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে মনে হয় অফলাইনে স্টুডেন্টকে পাইলেও সবসময় শাসন করা যায় না। যদি স্টুডেন্টকে আমি অনলাইনেও পাই, তাহলে ও জাস্ট, ওর যদি নিয়াত থাকে তাহলে আমি ওকে তুলে ফেলতে পারবো যে ভাই তুমি এইভাবে এইভাবে হুম চলো, এটা এটা করো, তোমাকে রুটিনও দিলাম এত সুন্দর। তুমি আবার সপ্তাহে যদি একটু মন খারাপ হচ্ছে, আমি তো জানি যে একবারে গাড়িটাকে গিয়ারে তুলতে, গাড়িটাকে একটু স্পিডে নিতে একটু সময় লাগবে। এই সময়টুকু ওর সাথে থাকতে হুম হবে, ও এক সময় নিজে উঠে যাবে। হুম হ্যাঁ, তো এই জন্য অনেকেই অনেকেই আমারে বলে যে ভাইয়া অফলাইনেও পড়ছি অনলাইনেও পড়ছি, কিন্তু এইরকম যে আমি গাইডলাইন পাবো এটা আসলে আমি ভাবিনি। আবার এটা, এত কম টাকায় হ্যাঁ। এত রুটিন, এটা মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে কেমনে পাঠাইছে এটা আমি বুঝতে পারি না। যে অফলাইনে অনলাইনে, অনলাইনে এভাবে আপনি হুম কেন হুম গাইড করবেন? আপনার তো এত দরকার নাই। হুম হুম সম্পূর্ণই ভাইয়া আপনার দায়িত্ববোধ থেকে আপনি করেছেন। অ্যান্ড আপনার এই দায়িত্ববোধ, আপনার এই গাইডের কারণেই আপনার স্টুডেন্টরা এই পর্যায়ে চলে এসেছে। আর আমরা সবাই যারা চান্স পেয়েছি, আমি নিজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকেই আমি বলছি, ভাইয়া অনেক কৃতজ্ঞ। আমার ফ্যামিলির পরে যদি আমি কারোর প্রতি কৃতজ্ঞ থাকি আমার চান্স পাওয়া নিয়ে, সেটা ভাইয়া আপনি। কারণ আপনি সেকেন্ড টাইমে, আপনি ফার্স্ট টু লাস্ট ছিলেন, আপনি সাথে ছিলেন আমার ফ্যামিলির পরে। যে কোনো সময়ই আপনি আমাদের থেকে অ্যাবসেন্ট ছিলেন না, সবসময় প্রেজেন্ট ছিলেন। এই প্রত্যেক সপ্তাহে আপনি থাকতেন, প্রত্যেক পরীক্ষার পরেই আপনি মেসেজ দিতেন, কুইজ নিতেন, এটা বলতেন ওটা বলতেন, মনোবল কারো কমে গেলেও আপনি ছিলেন। আপনার গাইডলাইনটা এত সুন্দর ছিল। জানি না অন্য কোচিং সেন্টার বা তারা কেমন, তবে এইরকম না, এইটুকু বলতে পারি যে আপনি অন্যরকম একজন মানুষ। আল্লাহ তাআলা কবুল করুক। এবারও আমার খুব সুন্দর প্ল্যান, আমি তোমাদেরকে এটুক দেওয়ার পরে আমার মনে হয়েছে যে ওই যে তোমাদের 4 মাস আমি রাখলাম, এরপরে তোমরা হুম একটু মানে একটু তোমাদের সাথে আমার দূরত্ব তৈরি হলো, যে আর আমি তোমাদেরকে পাচ্ছি না। তো এবার আমি এই কাজটা করি নাই, এবার আমি গোড়া থেকে শেষ পর্যন্ত ওদের সাথে থাকবো। এবং কোর্স ফি নিয়ে কোনোদিনই কাউরে আমার টেনশন করতে হয় নাই, এবারও করতে হবে না। হুম জাস্ট কারো ইচ্ছা থাকলেই সে আমাদের ট্রেনে উঠে যেতে পারে, আমরা ঠিক টাইমে ইনশাল্লাহ পৌঁছে যাব। তো আমরা একেবারেই অনুষ্ঠানের ইনশাল্লাহ। শেষ পর্যায়ে আসছি। আমরা এখন সেকেন্ড টাইমার যারা এবার সেকেন্ড টাইম দিবে, এদের জন্য তোমার পরামর্শ, দুইটা পরামর্শ দাও বা দুইটা সতর্ক বার্তা দাও যে ভাইয়া এখন এই কাজগুলো করবা না, বা এই কাজটা করলেই আসলে তুমি সেকেন্ড টাইমে চান্স পাওয়ার উপযুক্ত হয়ে উঠবা।
আচ্ছা, একজন সেকেন্ড টাইমার সে আঘাতটা কি সে জানে? সে জানে যে কেন সে সেকেন্ড টাইমার হয়ে গেল। সে সবকিছুই জানে, তারপরেও সে কিছুই জানে না, এরকম একটা অবস্থা। তো যদি সেকেন্ড টাইমার হওয়ার পরে দিশেহারা হয়ে থাকে, আমি তাদেরকে এটাই বলবো যে নিজের কষ্ট হতাশা থেকে বের হয়ে আসো, কারণ এই বের হওয়াটাই তোমার জন্য এখন বেশি কষ্টের। আর প্রিপারেশনের জন্য এখন অনেকখানি টাইম পাবে। এই টাইমটাকে সর্বোচ্চ ব্যবহার করো। মনে করবে যে লাইফের যদি সব থেকে বেশি পড়াশোনা আমি কখনো করি, সেটা এখনই করব। এখন এই পড়াশোনাটাই তোমার সেকেন্ড টাইমের হাতিয়ার, কারণ এই পড়াশোনাটা দিয়েই তুমি লড়াইটা জিততে পারবে। তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব, কান্নাকাটি করতে হলে এখনই করে শেষ করে ফেলো। যত তাড়াতাড়ি সম্ভব শুরুটা করে দাও। শুরু করলে, তুমি যদি চাও যে আমি সেকেন্ড টাইম দিব, শুরু করলে ভাইয়ারা আছেন গাইড করার জন্য। শুরু করলে তোমার গাইডনেস ভালো থাকলে, তুমি নিজের ভিতরে বল বল থাকলে এবং নিজের সর্বোচ্চটা দিলে, তোমাকে দিয়েই সম্ভব। তুমিই পারবে। যদি অন্য কোনো সেকেন্ড টাইমার না পায়, তুমিই পারবে। তুমি ওই সেকেন্ড টাইমের যেই বড় লড়াইটা তুমি লড়াই করতে পারবে। পড়াশোনা এখনই শুরু করে দাও। আর হচ্ছে নিজের সময়কে নষ্ট করো না। আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। আর এটাই বলবো যে নিজের মধ্যে একটা সাহস তৈরি করো যে আমি প্রথমবার পারিনি তো কি হয়েছে, এটা কিছুই না। 10 কেটেও যদি চান্স পায়, তাহলে আমি 5 কেটে কেন পারবো না? এই সাহসটা যার মধ্যে আছে, তার ভাই সেকেন্ড টাইম কোনো ব্যাপারই না। সে সেকেন্ড টাইম অনায়াসে পেরে যাবে আর কি। তো আমরা এর সাথে বলে দেই যে আসলে এই যে কনফিডেন্স, এই যে মনোভাব, এটা আনার একটা অ্যাবিলিটি থাকতে হয়। কেউ ভাবে ভাইয়া আমার তো 5 কাটা যাবে আগেই নাই, আবার কিছুদিন পর সেই ভাবে অনেকে 10 কেটে চান্স পায়, 5 কেটে আমিও হুম পাবো। এই যে একটা হুম হুম। মেন্টালিটি, এটা তৈরি করতে সময় লাগবে। এটা তোমার আপু একদিনে তৈরি করে নাই, এটা তারও ভেঙে ভেঙে সেটা। ভেঙে নিজেকে ভেঙে গড়ে হুম হুম সে হুম। একটা সময় মনে করছে যে আসলেই সিস্টেমটা এরকম, আমাকে এইভাবে পড়লেই আসলে হবে। তোমরাও আশা করি, আমরা যেহেতু আছি তোমাদের, যারা চান্স পাইছে ওরাও আছে, এবং যারা চান্স পায়নি তাদেরকেও আমি কোনো সময় ফেলে দেইনি। তাদেরকেও আমি প্রচুর পরিমাণ ফ্রি এক্সাম নেই, তাদেরকে জিএসটির জন্য এক্সাম নেই, তাদেরকে ডেন্টালের জন্য এক্সাম নেই। আমি একেবারে ফার্স্ট টু লাস্ট, যদি সে থাকতে চায় তাহলে আমি তাকে নিয়ে থাকি। তো তোমরা দোয়া করতেছি, যারা এখনো চান্স পাও নাই তারাও চান্স পেয়ে যাবে। তোমরা একটার পর একটা দিতে থাকো, কোথায় যে লাগবে বলা মুশকিল, আর একবার লাগা শুরু হইলে হুম হুম। সেটা দেখবা যে বারবার লাগে। তো যাই হোক, আমরা এইটুকু বলছি। আমরা আবার জান্নাতুলকে আমাদের যে রুটিনটা আছে সেটাও একটু আমি দেখাই দিই, যে আমাদের স্টুডেন্ট যারা আছে, এই যে জান্নাতুলের রুটিন ছিল এই ফেজ 1টা, তারপরে জি। ফেজ 2টা, এই দুইটাই তার। হ্যাঁ এই আমরা আর কি এভাবেই তাদেরকে পরীক্ষা নিছি। এখানে আমরা শনিবারে একটা অধ্যায় নিতাম জীববিজ্ঞান, আবার শনিবারে জীববিজ্ঞানের দ্বিতীয় মানে 2 নম্বর অধ্যায় থাকতো আরেকটা বইয়ের, তারপরে ফিজিক্স ফার্স্ট পেপারে একটা অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারে একটা অধ্যায়, তারপর রসায়ন হাফ অধ্যায়, আর রসায়ন দ্বিতীয় পত্র হাফ অধ্যায়। এই যে হাফ অধ্যায় যখন হুম আমার দেখি, আমার নিজেরই একটা আলাদা ভালো লাগা কাজ করে, যে ভাইয়া আমি আসলে স্টুডেন্টকে এইভাবে দিতে পারতেছি। সে এখানে চাইলে হ্যাঁ 2টা অধ্যায় পড়বে, তাহলে তাকে যখন আমি হাফ অধ্যায় দিব তাহলে সে 4টা গুণ পড়াশোনা এখানে বেশি দিতে পারবে। এবং হ্যাঁ প্রতি সপ্তাহে যে একটা উইকলি এক্সামে পুরো পড়াশোনাটা ওকে করতে হবে, আমি যদি উইকলি এক্সামটা না রাখলাম তাহলে কিন্তু সে আর মানে আরেকটা পড়ায় জড়িত হয়ে যাবে। তাকে যখন আমি উইকলি হ্যাঁ হ্যাঁ এক্সাম হ্যাঁ। দিচ্ছি তার জন্য ভালো হচ্ছে। এবং সব থেকে কোনো স্টুডেন্ট মানে আমার মানে এটা হচ্ছে সব থেকে ভালো লাগে, যে কোনো স্টুডেন্টের জন্য এই যে ইংলিশ একদিন জিকে একদিন, এটা ওকে এতটা মানসিক ভাবে ফ্রি রাখবে যে বলার কথা না। হুম। এটা এটা প্রচুর রিল্যাক্স ফিল করায়। এবং এরপরে ওদের থেকে তো আমি ছেড়ে দিয়েছিলাম, এবার আমি আর ছাড়ি নাই। এরপরে আবার আমি 2টা অধ্যায় করে পরীক্ষা নেওয়া শুরু করছি, যে বায়োলজি এখানে 2টা অধ্যায়, তারপরে ফিজিক্স 2টা অধ্যায়, তারপর রসায়ন 1 অধ্যায়। মানে রসায়নের প্রতি যে স্টুডেন্টটা খুব ভয় থাকে তাকে আমার তুলা হচ্ছে দায়িত্ব, তাকে একটা অধ্যায় দিছি, আবার 2টা অধ্যায়, আবার 2টা অধ্যায়, আবার একটা অধ্যায়, তারপরে উইকলি। এইভাবে 1 মাস চলার পর এবার আসবে, সবাই পেপার ফাইনাল নেওয়া শুরু করবে, আমি হাফ বই করে নেওয়া শুরু করবো, যে তুমি হাফ বই করে পরীক্ষা দাও। পেপার ফাইনাল নিলে তো 100 মার্কের পরীক্ষা দিতা, এখানে হাফ বই হলে তুমি 200 মার্কের পরীক্ষা দিতে পারো। তাহলে এইভাবে হুম ফিজিক্সটা শেষ হবে, আবার ইংলিশ পড়বে, এরপরে লাস্টে ফেজ 2তে যে সে পেপার ফাইনাল দিবে, সাবজেক্ট ফাইনাল দিবে, মডেল টেস্ট দিবে। তাহলে এই 4 ধাপে 4বার সে রিভিশনের সুযোগ পাচ্ছে। এবং সে যদি প্রথমবারে নাও শেষ করতে পারে, আমি ধরলাম যে সে সব অধ্যায় শেষ করতে পারেনি, তাহলে ফেজ 2 আছে, আবার ফেজ 3 আছে। তা এই রুটিনটা হুম। আমার বহুত কষ্ট হয়েছে, তোমাদের সবকিছু আমি মার্চ করছি যে না, এই ফেজ 1 থেকে ফেজ 2 পর্যন্ত যে স্টুডেন্টটা যাইতে পারবে তার জন্য আর কোনো টেনশন নেই। জি ভাইয়া।
তো আচ্ছা ঠিক আছে, আমরা জান্নাতুলের জন্য অনেক রুটিনটা বেশি দোয়া। ভাইয়া এবার আরো সুন্দর হয়ে গেছে। একটা স্টুডেন্ট যদি ফার্স্ট টু লাস্ট রুটিনটা কমপ্লিট করে, তার আর কিছু বাকি থাকবে না, বারবার রিভিশন হয়ে যাবে। তাই আমি কিন্তু ভাইয়া জুনিয়রদের বা সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে কিছু বলে দেই, যে ভাইয়াদের রুটিন শুরু করছে মানে লাস্ট পর্যন্ত যেতে হবে, মাঝখানে ছাড়বা না, তাহলে কিন্তু প্রিপারেশন ইনকমপ্লিট থাকবে। শুরু মানে আমার শেষ পর্যন্ত যেতে হবে। শুরু করে সবাই, শেষ কিন্তু সবাই করতে পারে না। সেটাই, এটাই হচ্ছে শেষটা কথা। যে করতে পারবে সেই শেষটা, শেষ জিতাটা জিততে পারবে, শেষ হাসিটা সেই হাসতে পারবে। তো আমরা দোয়া করি যারা এবার সেকেন্ড টাইম দিবে। আমি জানি না এবার আমি খুবই মানে গতবারের থেকে দ্বিগুণ প্ল্যান নিয়ে আগাচ্ছি। আল্লাহ তাআলা কতজন স্টুডেন্টকে আমার আসলে সার্ভিসটা নেওয়া হবে এটাও আমি জানি না। তো আমি দোয়া করব যারা আসলে এখানে যুক্ত হবে তাদের জন্য অনেক মানে অনেক ব্যাপার স্যাপার আছে এবার, হ্যাঁ অনেক মারামারি কাটাকাটি এখানে চলবে। নিজেকে হুম। মেরে কেটে তারপর একটা চান্সের সুযোগ তৈরি করতে হবে। আমরা জান্নাতুলের হ্যাঁ, জন্য অনেক বেশি বেশি দোয়া করব, এবং যে কোনো প্রয়োজনে আমরা জান্নাতুলের হেল্প পাবো, কোনো সমস্যা নেই। কোনো সেকেন্ড টাইমারে কোনো সমস্যা হলে আমাদের জান্নাতুল এসে হাজির হতে হবে ইনশাল্লাহ। এবং জান্নাতুল সামনে যাতে ভালো মানুষ হতে পারে, আরো ভালো ভালো গুণাবলী অর্জন করতে পারে, এবং ভালো মানুষের জন্য কাজের ডাক্তার হতে পারে, এটা আমরা দোয়া করব। এবং জান্নাতুলের বাবা মা ইনাদের আরো বেশি নেক হায়াত দান করুক, তারা আরো বেশি বেশি জান্নাতুলকে সাপোর্ট করুক। মা বাবার সাপোর্টটা যে কি জিনিস সেটা সেকেন্ড প্রচুর। টাইমারে আসলে বোঝা যায় যে আসলে আসলে এতদিন কি ছিলাম আর কি হলাম। তো যাই হোক, যারা এখানে প্রিপারেশন নিচ্ছ না কেন, যারা এখানে পড়াশোনা করবে না কেন, সবাই নিজের ওপর আশা হারাবে না, এবং জান্নাতুলের জন্য দোয়া করবে যাতে ও তোমাদের পাশে থাকতে পারে। আমরা আজকের এই পর্বটা এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার কারণে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু অনেক তথ্যবহুল একটা ভিডিও হলো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।